আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক ওয়ালাইকুম শ্রোতা। আসসালাম। টাইম ফর চেঞ্জের নিয়মিত আয়োজনে দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের সাথে এই লাইভ প্রোগ্রামে আছেন, সবাইকে স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভীষণ ভালো। যখন নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে লাইভ প্রোগ্রামে চলে আসি, নতুন নতুন মানুষদের তুলে ধরার জন্য, তাদের আম, কর্মজীবনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, অন্তরালের কিছু কথা, গল্প। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা হানিফ খান। মানুষ তার চর্চা এবং অধ্যবসায় দিয়ে নিজেকে যোগ্যতর সৃষ্টিশীল কারিগর হিসেবে প্রমাণ করে। সে সমাজ, রাষ্ট্র বা বিশ্বে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে। সে নিয়মের পথ ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে নীরব বা সরব প্রতিযোগিতা হয় ভালো কিছু করে দেখাবার, যার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে শোবিজ বা অভিনয় অঙ্গন। এখানেও রচয়িতা, নির্মাতা, শিল্পী, কলাকুশলী প্রত্যেকেই এই প্রচেষ্টার অংশ হিসেবে নিজের কাজটিকে কেমন করে সকলের কাছে গ্রহণীয় এবং প্রশংসনীয় করে তোলা যায় সেটি দেখাবার প্রচেষ্টা থাকে। হ্যাঁ দর্শক শ্রোতা, তেমনই একজন অভিনয় অঙ্গনের নাট্য নির্মাতাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গল্প আড্ডায়। সিরাজগঞ্জের ছেলে, 15 বছর থেকেই থিয়েটারের সাথে সংযুক্ত। অভিনয়, নাটক, গান, লেখালেখি সবকিছুই। বাকি পথটা আমরা আম, তার মুখেই জেনে নিব। দর্শক শ্রোতা, আপনাদের কি করতে হবে? লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে, ওয়ালে শেয়ার করতে হবে, সবাই মিলে আড্ডা দিতে হবে, এবং যদি কোনো কমেন্টস, প্রশ্ন, মতামত থাকে কমেন্টস বক্সে করতে হবে। চলুন শুরু করি। হানিফ ভাই, কেমন জি, আছেন? কেমন কাটছে সময়? জীবন কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ভালো আছি। জীবন কাটছে ভালোই। কাজের ব্যস্ততার মধ্যে শুটিং, এডিটিং সবকিছু মিলিয়ে ভালো আছি। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। প্রথমেই জানতে চাইবো, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি আপনাকে মেলে ধরেন। আসলে আমাকে মেলে ধরার কিছু নাই। আমি সাধারণ পরিবারের সাধারণ একটা ছেলে। বাবা চাকরিজীবী ছিলেন। সিরাজগঞ্জ কওমি জুট মিলে চাকরি করতেন। অনেক বড় ফ্যামিলির একজন মানুষ। আমার আহ বোন অনেকগুলো, ভাই একজন। বাবা একা চাকরি করতেন, সংসার টানতেন। আর আমি মূলত লেখাপড়ার পাশাপাশি থিয়েটার করতাম, সাংস্কৃতিক অঙ্গনে চলাচল করতাম। এই তো স্কুল লেভেল থেকে, প্রাইমারি স্কুল থেকেই আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। হামনাত, দেশের গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় সমস্ত কিছুতে আমি অংশগ্রহণ করতাম এবং ফার্স্ট, সেকেন্ড পুরস্কার নিয়ে আসতাম। স্কুলের সবাই, শিক্ষক সহ সবাই খুশি হতো। সেই থেকে আর কি সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা। আর যখন আমি এসএসসি পরীক্ষা দেই, আমি অকৃতকার্য হই এবং লেখাপড়া থেকে আমি মোটামুটি বিচ্যুত হই। লেখাপড়া ভালো লাগে না। তারপরে ওই যে সাংস্কৃতিক অঙ্গনের পদচারণা ভালো লাগে, গান ভালো লাগে, অভিনয় ভালো লাগে। তারপরে থিয়েটারে ভর্তি হওয়া। থিয়েটারে ভর্তি হওয়ার কারণে আমার একটা দিক প্লাস পয়েন্ট আমার জীবনের, লেখাপড়া শুরু করি। আমি আবার লেখাপড়া শুরু করি এবং এসএসসি পরীক্ষাতে ফার্স্ট ডিভিশনে পাস করি সায়েন্স থেকে। তো আমি বলবো যে এটা থিয়েটারের কারণে, থিয়েটারের মানুষদের সাথে মেশার কারণে আমি পরীক্ষায় কৃতকার্য হই। তারপরে সিরাজগঞ্জে লেখাপড়া, পাশাপাশি থিয়েটার করা, এই তো। তারপরে জাহিদ হাসান সাহেব, যাকে আমি
অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা জানাবো এই কারণে, আজকে আমি যেখানে কথা বলছি, যেখানে আমি পুষ্পিতা ভিজুয়ালসে কাজ করছি, টিভি নাটকের কাজ করছি, একমাত্র বস জাহিদ হাসান, ওনাকে সালাম, ওনাকে অনেক শ্রদ্ধা। বাবা মার পরে উনি আমার গুরুজন, যিনি আমার কর্মক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সিরাজগঞ্জে শুটিং এ যেতেন, আমরা থিয়েটারে শুটিং এ থাকতাম, সহযোগিতা করতাম, পাশাপাশি একটু একটু অভিনয় করতাম। তারপরে ওই যে থিয়েটারে নাটক লিখতাম, ডিরেকশন দিতাম, অ্যাক্টিং করতাম। তারপরে আমার লেখা, আমার ডিরেকশনে একটা নাটক দেখছিলেন জাহিদ ভাইয়া, তারপর অনেক প্রশংসা আচ্ছা। করছেন, খুব ভালো লাগছিল। তারপরে কিছুদিন পরে আমাকে পুষ্পিতায় ডেকে নিলেন, সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলাম। ওনার একটা কথা আমার ভালো লেগেছে, জাহিদ ভাইয়ের একটা কথা আমার ভালো লেগেছে, যে হানিফ, অনেক প্রতিভা আছে, অনেক যোগ্যতা আছে, সেটা প্রমাণ করার জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করব, তুমি কিভাবে পোলাও কোরমা খাবা সেটা তোমার যোগ্যতায়, তোমার অভিজ্ঞতায় খাবা। এই কথাটা অনেক ভালো লাগছে। এই তো, তারপরে কাজ করা। তারপরে আজ পুষ্পিতা ভিজুয়ালস এর সাথে পথ চলা জি, কত বছর? 9 বছর। 9 বছর। আলাদা করে কি ডিরেকশন দেয়া হয়? হ্যাঁ, পুষ্পিতা ভিজুয়ালসে আমার গুরুজন, ওনার সাথে কাজ করতে করতে মাছরাঙা টেলিভিশনের ডন নাটক, একটা সিরিয়াল, যেটা নেপালেও শুটিং হয়েছে, বাংলাদেশে শুটিং হয়েছে, সেই নাটকের ডিরেকশনে কাজ করেছি আমরা দুজন, আহমেদ রোহান রুবেল এবং হানিফ খান, আমি নিজে। তারপর গত রোজার ঈদে দি জেন্টলম্যান নামে একটা নাটক আমরা দুজনেই লিখেছি, আমরা দুজনেই ডিরেকশনে ছিলাম। 7 পর্বের একটা নাটক দি জেন্টলম্যান, বৈশাখী টিভিতে অন এয়ার হয়েছে। তারপরে গত কুরবানি ঈদে অনেক মজার একটি নাটক আমরা দুইজন ডিরেকশন দিয়েছি, আহমেদ রহমান রুবেল, হানিফ খান। সেটা হলো, নাটকের নাম হচ্ছে বুড়া জামাই। 7 পর্বের ধারাবাহিক ছিল, ঈদের নাটক। হ্যাঁ, বুড়ো জামাই। জাহিদ হাসান ভাইয়া মনে হয় বুড়ো জামাই হিসেবে অভিনয়টা করেছিল। জি জি জি। হ্যাঁ, এই তো, তারপরে নাটকটা অনেক অসংখ্য সুন্দর নাটকের ছিল। সাথে কাজ করেছি, হুম। অনেক চয়নিকা ভালোবাসেন। দিয়ার সাথেও মনে হয় কিছু কাজ করতে দেখেছি। জি জি জি, দিদির সাথে কাজ করেছি, সহযোগিতা করেছি। এই তো, ভালোবাসেন অনেকেই, সেই ভালোবাসার হ্যাঁ। তাগিদেই কাজ কাজ করতে যাওয়া। আর সিরাজগঞ্জে থাকতে তো মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলাম, পাশাপাশি অনেক জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে আমি মানে নাটকের শো করেছি। অ্যাওয়ারনেস মূলক নাটকগুলো যে হয়, সমাজ সচেতন, সেগুলা নাটক লিখতাম, ডিরেকশন দিতাম, নিজেও অ্যাক্টিং করতাম, একটা টিম পরিচালনা করতাম। তো ওই কাজগুলো আমাকে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, যে মানুষের একদম কাছাকাছি গিয়ে তাদেরকে সচেতন করা, হুম। নিজের তাগিদে সচেতন করা, কোনো কিছুর বিনিময় আচ্ছা। চিন্তায় করতাম না। হুম। ভীষণ ভালো লাগলো এই জগৎটা সম্পর্কে। অনেক কিছুই জানা হলো। এই জগৎ নিয়ে আরেকটা প্রশ্ন করি। আম, করেছেন তো অনেকের সাথেই কাজ। যদি একটু শুনি, কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে বা কমফোর্টেবল আপনি? জাহিদ হাসান বস, আমার ওস্তাদ, আমার গুরুজন। আচ্ছা। আজকে অব্দি পুষ্পিতা ভিজুয়ালসে জাহিদ হাসান ভাইয়া, আনোয়ার হোসেন, শ্রদ্ধেয় আনোয়ার হোসেন দুলু ভাইয়া, যিনি আচ্ছা। অনেক মানে সন্তান তুল্য আদর করেন, ভালোবাসেন, এই দুইজন ব্যক্তির কারণে এখন অব্দি অনেক ভালো আছি, ভালো ভালো কাজ করার স্বপ্ন দেখি, ওনাদের সংস্পর্শে থাকতে চাই, ওনাদের ভালোবাসায় থাকতে চাই। ভীষণ ভালো লাগলো। গুণী শিল্পীদের আসলে আহ আমার যতটুকু মনে হয় যাই বলি কমই বলা হয়। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি।
কর্মব্যস্ততা কেমন এখন, যেহেতু আসলে আমাদের খুব খারাপ একটা সময় আমরা পার করে আসলাম, করোনাকালীন সময়। তো এখন করোনা পরবর্তী সময়ে কতটা রেসপন্স পাচ্ছেন, সেটা কলাকুশলী হোক, রচয়িতা হোক, সবার কর্মব্যস্ততাটা কেমন সব মিলিয়ে? হ্যাঁ, হঠাৎ করেই করোনাকালীন সময় সবকিছু একদম স্থবিরতা নেমে আসছিল। তারপরে আমরা চেষ্টা করছি কাজ করার, আহ, সামাজিক দূরত্ব বজায় রেখে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে সেটা মেনটেন করে শুটিং করার চেষ্টা করেছি। তারপরেও সবকিছু মিলিয়ে একটা স্থবিরতা নেমে আসছিল। এখন ইনশাল্লাহ অনেকটাই স্বাভাবিক আল্লাহর রহমতে। এখন কাজ করছি একটা সিরিয়াল, ওয়ান ইয়ারের অপেক্ষায় আর টিভিতে, হুলুস্থুল টিভি, জাহিদ হাসান ভাইয়ার পরিচালনায়। আচ্ছা। আর একটা কাজ শামীমা আক্তার বেবি, ওনার পরিচালনায় কাজ চ্যানেলে অন ইয়ার হবে অচিরেই। আর রিসেন্টলি একটা কাজ শুরু করেছি বিটিভির ধারাবাহিক নাটক। এই নাটকটির নাম হচ্ছে পিছুটান। আহ এটাও জাহিদ হাসান ভাইয়ের পরিচালনায় সহকারী পরিচালক হয়ে কাজ করছি এবং অভিনয় করছি আর কি। ছোট্ট একটি ক্যারেক্টারে, অনেক মজার ক্যারেক্টার, আমি অভিনয় করছি এই নাটকে। আচ্ছা, ভালো লাগলো। আর ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতেন? ছোটবেলা থেকে ওইভাবে স্বপ্ন দেখতাম না আসলে। আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে 3 মাস করে গ্যাপ থাকতো, তো ওই 3 মাস আমি, আমার এক রিলেটিভের ফার্মেসি দোকান ছিল, ফার্মেসির আচ্ছা। দোকান ছিল, সেখানে আমি প্র্যাকটিস করতাম, ডাক্তারি প্র্যাকটিস করতাম। এবং মনে মনে স্বপ্ন ছিল প্যারামেডিক্যাল কলেজ আছে। আহ, মানে আমার তো ফ্যামিলির ওইভাবে সাপোর্ট পেতাম না যে আমি মেডিকেলে ভর্তি হব, মেডিকেলে পড়াশোনা করব। তো বড়জোর স্বপ্ন ছিল যে প্যারামেডিক্যাল কলেজ আছে সরকারি, সেখানে পড়াশোনা করব। তো সেখানেও আমি চান্স পাই, অনেক ভালো রেজাল্ট হয়, কিন্তু মা আমাকে ভর্তি হতে দেয়নি। তার কারণ হলো 5টা জেলাতে 5টা কলেজ আছে। তো সিরাজগঞ্জের ছেলে মেয়ে সিরাজগঞ্জে পড়াশোনা করতে পারবে না, অন্য জেলায় তাকে ভর্তি হতে হবে, অন্য জেলায় পড়াশোনা করতে হবে। আমার মা আমাকে যেতে দেয়নি, ভর্তি হতে দেয়নি, যে আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না, অন্য জেলায় থাকতে দেব না, আমার কাছেই থাকতে হবে। তো আচ্ছা। সেখান থেকে আর ভর্তি হওয়া হলো না, সিরাজগঞ্জেই ভর্তি হলাম আহ সরকারি ইসলামিয়া কলেজে। তারপর ওই যে ভর্তি হওয়ার পরে থিয়েটারের ওই সবারই স্বপ্ন থাকে একটা ভালো জায়গায় কাজ করা, একটা ভালো কিছু হওয়া, সমাজের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। সেই স্বপ্ন থেকেই আবারও ধন্যবাদ জাহিদ হাসান ভাইয়াকে, তিনি আমাকে নিয়ে আসছেন এখানে স্বপ্ন পূরণের জায়গায়। হুম। নিজেকে কোন জায়গায় দেখতে চান? অনেক ভালো একজন মানুষ, যেটা সবাই বলবে, হানিফ অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, এটা যেন সবাই বলে, সেই জায়গাটাই দেখতে চাই। সফল মানুষ হতে পারবো কিনা জানি না। হুম। স্বপ্নটা কি নির্মাতা হিসেবেই নিজেকে অনেক উঁচু জায়গাতে দেখা, নাকি অন্য কোথাও নিজেকে আহ বিচরণ করার শখ আছে, যেমন অভিনয় বা অন্য কোনো মাধ্যম? অভিনয়টা মাঝে মাঝে করি, সব সময় না। বাট নির্মাতা হিসাবে কাজ করতেই মানে ভালো লাগে। মানে ধ্যান জ্ঞান সব নির্মাতা হিসেবেই? কথা হিসেবে। আচ্ছা। আপনি, আমি যতটুকু জানি, থিয়েটারে অনেক কিছু শিখেছেন। তো সেই জায়গা থেকে আমাদের এখন কি উপহার দিবেন দর্শকদের উদ্দেশ্যে? গান, কবিতা আবৃত্তি, কোনটা করতে চান? হ্যাঁ, মানে থিয়েটার করতে গেলে সব দিকেই মানে চেষ্টা করতে হয়। যেরকম আমি একটা ইঙ্গিত নাটক করেছিলাম, মঞ্চ নাটক, আমি ওই নাটকে একটা মঞ্চ নাটকে 3টা ক্যারেক্টার করেছিলাম, যেটা আসলে মানে সব দিক দিয়েই পারদর্শী হতে হয় একজন নাট্যকর্মীকে, আ- একজন থিয়েটার কর্মীকে।
তো আমি সেই জায়গা থেকে গান নিজের জন্য করি। মানে আমি গানের শিল্পী না, বা মাঝে মাঝে কবিতা আবৃত্তি করি। এটা মানে নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। আমি আচ্ছা, আমার সিরাজগঞ্জের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সিরাজগঞ্জের শোনান। একটা গান গাবো, মানে ২ লাইন গাই আগে। আচ্ছা। স্বপ্ন আঁকা, পাখি ডাকা, ৯টি উপজেলা, ৯টি ফুলে সাজিয়ে মা একটি ফুলের মালা, সিরাজগঞ্জ জেলা। স্বপ্ন আঁকা, পাখি ডাকা, ৯টি উপজেলা, ৯টি ফুলে সাজিয়ে মা একটি ফুলের মালা, সিরাজগঞ্জ জেলা। সিরাজ নিয়ে গান আর কি। তারপরে তার মানে সিরাজগঞ্জ নিয়ে গানটা খুব মানে আপনার খুব প্রিয়, যার কারণে এটা দিয়েই শুরু করলেন। তারপরে মাঝে মাঝে গণসংগীত গাইতাম আর কি, থিয়েটারের কোরাস টিম নিয়ে। আচ্ছা। তারপরে ব্যক্তিগতভাবে কবিতা আবৃত্তি করতাম। একবার তো একটা অঞ্চলে কবিতা আবৃত্তি করার পরে একটা গণসংগীত আমি গাচ্ছি, দেখি সেই গানের তালে তালে মারামারি বেজে গেছে। ওটা একটা মজার অভিজ্ঞতা ছিল। গানটা ছিল হইলো, নোঙ্গর ছাড়িয়া নায়ের দের দুঃখী নাইয়া, বাদা মুহুরাইয়া নায়ের দে, নোঙ্গর ছাড়িয়া নায়ের দের দুঃখী নাইয়া, বাদা মুহুরাইয়া নায়ের দে, হেয়া হো হেয়া, হেয়া হো হেয়া, এরকম। গান ভালো ঘর করেন। ভাঙিল, কুল ভাঙিল, ভাসিয়া কুহুলে, কোন মানুষ মারার কুমির আইলো, মানুষ মারার কুমির আইলো, সর্বনাশা খালে রে, ঘর ভাঙিল, কুল ভাঙিল, ও তোর ঘর ভাঙিল, কুল ভাঙিল, ভাসলি অকুহুলে, কোন মানুষ মারার কুমির আইলো, মানুষ মারার কুমির আইলো, সর্বনাশা খালে রে, ঘর ভাঙিল, কুল ভাঙিল, ও তোর ধলা পালে শান্তির পায়রা পাখনা মেলা দে, তোরা জোরছে বৈঠানে, কিরে হই 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 হইয়া, ও তোর ধলা পালে শান্তির পায়রা পাখনা মেলা দে, তোরা জোরছে বৈঠানে, কিরে হই 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 হইয়া, বাদর 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 বলি, বাদর 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 বলি, জয়ধ্বনি দে রে দুঃখী নাইয়া, বাদা মুহুরাইয়া নায়ের দে, নোঙ্গর ছাড়িয়া নায়ের দে রে দুঃখী নাইয়া, বাদা মুহুরাইয়া নায়ের দে, হেয়া হো হেয়া, হেয়া হো হেয়া, এরকম ছিল গানটা। আচ্ছা, অনেক সুন্দর। আচ্ছা, আপনাদের কলা কুশলীদের মধ্যে তো অনেককে নিয়ে কাজ করা হয়েছে। যদি একটু জানতে চাই, কে কেমন? আমাদের এক একটা জেনারেশনে আসলে এক একজন শিল্পী আছে। যেমন জাহিদ ভাইয়াদের একটা সেশন বা একটা ইয়ে, তারপরে অপূর্ব ভাইয়াদের লেটেস্ট এখন আছে যেমন নিশো, আদার্স। তো এক একজন শিল্পীর কলাকুশলীদের যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আসলে আহ এই জগৎটা হচ্ছে অনেক বেশি অধ্যবসায়, পাংচুয়াল, তারপরে সম্মান দেয়া, এই জিনিসগুলো থাকতে হয়। কে কেমন যদি একটু বলেন। আমার দৃষ্টিতে তো সবাই ভালো। আর জাহিদ আচ্ছা। ভাইদের জেনারেশনটা ছিল, সেখানে চ্যানেলের সংখ্যা কম ছিল। আর সেইখানের জনপ্রিয়তা আর এখনকার জনপ্রিয়তা, মানে আমি কি বলবো, মানে সবাই জনপ্রিয়। আমি বলতে চাচ্ছি যে জাহিদ ভাইদের সময়ে চ্যানেল ছিল কম, দর্শক কিন্তু একটাই চ্যানেল দেখতে পাচ্ছে, যে বিটিভি। হুম। তো আর সবচেয়ে বড় কথা যে ওনারা যারা আছেন, এখনো যারা আছেন জনপ্রিয়তার শীর্ষে, তারা কিন্তু
নিজেদের অধ্যবসায়, নিজেদের চেষ্টা, নিজেদের মেধা সবকিছু মিলিয়েই এখন সবার জনপ্রিয়তার শীর্ষে আছেন। আর যারা এখন আছেন, যে অপূর্ব ভাই বললেন, তারপরে নিশো ভাই বললেন, ওনারা যে আসছেন, ওনারাও কিন্তু জনপ্রিয়। আমি বলি যে জেনারেশন, যে জেনারেশন কথা বললেন, জাহিদ ভাইদের সময়ের যে জেনারেশন, তারা কিন্তু এখনো জাহিদ ভাইদের নাটক দেখেন এবং হুম। জনপ্রিয়তার শীর্ষে আছেন। আর এখনকার যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু যারা অভিনয় করতেছেন, অনেক ভালো অভিনয় করতেছেন, ভালো ভালো কাজ করতেছেন, ভালো ভালো নির্মাতা আছেন, ভালো ভালো নাটক উপহার দিচ্ছেন। জনপ্রিয়তা কিন্তু এখনো আছে, অনেক চ্যানেল, তারপরে জনপ্রিয়তা আছে। অনেক নির্মাতা, অনেক চ্যানেল, সেই ভিড়ে কি অনেক মানসম্পন্ন নাটক বের হচ্ছে? এখনো তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে। কারণ ইউটিউব ইউটিউব যে ভিউয়ার্স আছে, যেটা লক্ষ্য করলে দেখা যায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, হুম। অনেকে আসেন শখের বশে ডিরেকশন দিতে, অনেকে আছেন, মানে কি বলবো, কিছুদিন আগে একটা ইতিহাস বলি, যে আমাদের কাছে আসছেন পুষ্পিতা ভিজুয়ালসে, আমাদের সাথে কথা বলতেছেন। তো চালের ব্যবসা করে, চালের ব্যবসা করে, তার শখ হয়েছে, টাকা পয়সা আছে, নাটক নির্দেশনা দেবেন, নাটক নির্মাণ করবেন। তো আমরা ওনাকে অনেক ভালো ভালো ভাবে বুঝিয়ে বললাম যে দেখেন, এই আপনাদের কারণে নাটকের এইরকম এরকম কিছু কিছু আপনাদের মতো ডিরেক্টরের কারণে নাটকের মান নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের কথা শুনতে হচ্ছে যে ভালো ভালো নাটক নির্মাণ হচ্ছে না, বা ডিরেক্টরদের দোষ, গল্পের দোষ, অভিনেতা অভিনেত্রীদের দোষ। আসলে আদৌ তা না। আপনি চালের ব্যবসা করতেছেন, ওইখানে আপনি মনোযোগ দেন, ওই ব্যবসাতে মনোযোগ দেন, তাহলে আপনি আরো টাকা ইনকাম করতে পারবেন, আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তো কেন নাটক নির্মাণের জন্য আসছেন? এটা তো মানে শখ করে কাজ করার জায়গা না। এইখানে ড্রামার উপরে, ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে পড়াশোনা করে মানে কাজ করতে আসছেন, অনেকে ভালো ভালো কাজ করছেন। তাদের জায়গাটা আপনি নষ্ট করবেন কেন? এরকম করে বুঝিয়ে বলছি, সে চলে গেছে। আসলে জায়গাটা জেনে বুঝে আসলেই আমরা আসলে যারা সাধারণ মানুষ ভালো কিছু নাটক উপহার পাবো আশা করি। কিছু কমেন্টস নিয়ে আসি। আশরাফুল নেসা লিখেছেন অনেকদিন পরে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি মাঝখানে একটু গ্যাপ করে গিয়েছে, সেটার জন্য আমি সরি। আশা করি এখন থেকে রেগুলার প্রতি সপ্তাহে নতুন নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আবু নাসের ভালো, থ্যাংক ইউ সো মাচ। আহ উজ্জ্বল ভুইয়া ভাইয়া লিখেছেন জনসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাইম ফর চেঞ্জ কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জয় হোক মানবতার, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ উজ্জ্বল ভাইয়া, সব সময় আমাদের পাশে আছেন। হেমন্ত সূত্রধর ভালো, থ্যাংক ইউ। অনিকা আফ্রিদি আহমেদ লিখেছেন অনেকদিন পর টাইম ফর চেঞ্জ লাইভে আসলো। সত্যিই তাই। একটু ঝামেলার কারণে আসা হয়নি। আপনাদের থেকে দূরে থাকতে আমারও ভালো লাগে না। আমি আপনাদের সামনে যখনই নতুন কাউকে নিয়ে আসি, আমার সময়টা ভালো কাটে, আমি ভালো থাকি। আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে চলে আসব। আচ্ছা ভাইয়া বলেন, পরবর্তীতে শুনতে চাচ্ছি। আম, আপনার এই যে কাজগুলো করেন সেখানে প্রতিবন্ধকতা কেমন? একটা নির্দেশনার পেছনে রচয়িতা, কলাকুশলী, ডিরেকশন সবকিছু মিলিয়ে একটা সুন্দর সৃষ্টি তৈরি হয়। সেই জায়গাটা থেকে আপনাদের জায়গায় লিমিটেশনস গুলি কোথায়? প্রতিবন্ধকতা বলতে মানে এখন চ্যানেলের সংখ্যা অনেক বেশি। আর আগে নাটকের বাজেট যেরকম ছিল, এখন নাটকের বাজেট সেরকম নেই। আহ আ- সেই জন্য সবকিছু মিলিয়ে একজন রাইটার, উনি নাটক লেখেন পারিশ্রমিকের জন্য, অ্যাক্টিং করতে আসছেন যারা, তারাও পারিশ্রমিকের জন্য, আমরা যারা ডিরেকশনে কাজ করছি কিছুটা পারিশ্রমিকের জন্য, সবকিছু মিলিয়ে নাটকের যে খরচ, সেই খরচ আর চ্যানেলের যে বাজেট,
মানে সবকিছু মিলিয়ে এটাও একটা প্রতিবন্ধকতা। বাট কাজের জায়গা থেকে দেখা গেছে যে আগে চ্যানেলের সংখ্যা কম ছিল। নাটকের শুটিং হইছে, বাট সবাই স্ক্রিপ্টের উপরে ঝাঁপিয়ে পড়েছে। স্ক্রিপ্ট কেমন করে অভিনয় করলে কতটা ভালো হবে রিসার্চ করছে। এখন হুম। সেই জায়গাটাও কমে গেছে। যে প্রায় প্রতিদিনই প্রত্যেকটা আর্টিস্টের শুটিং থাকে। আজ আ- উত্তরা, কাল পুবাইল, তারপরে বিভিন্ন জায়গাতে শুটিং থাকে। দেখা গেছে যে চরিত্র নিয়ে চিন্তা ভাবনার সময়টা পাচ্ছে না। তারপরেও কাজ হচ্ছে। ভালো, ভালো কাজ হচ্ছে, ভালো, ভালো নির্মাণ হচ্ছে। এই তো, সব প্রতিবন্ধকতা দূর হোক, এটাই চাইবো। হ্যাঁ, আশা ভালো করব। কিছু সৃষ্টি তৈরি হোক, সবাই আম, আমি বলবো সবার সম্মিলিত সমন্বয়ে একটা ভালো কাজ গুছিয়ে ওঠা করা সম্ভব, যেটা আমাদের প্রত্যাশা। আচ্ছা ভাইয়া, এবার কিছু আপনার প্রিয় শিল্পীদের নাম শুনতে চাই। প্রিয় শিল্পীদের নাম। সামনে থেকে দেখা, হ্যাঁ, যেমন শিল্পী হিসেবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদের অন্যরকম একটা কি বলবো, ভ্রান্তি বলেন বা জানা বলেন, জানাটা কোথায় যেন একটা গ্যাপ আছে। তো আপনার মুখে জানতে চাই, আপনার সামনে থেকে যাদেরকে দেখেছেন মানুষ হিসেবে তারা হ্যাঁ, কতটুকু ভালো। নাটকের শিল্পী নাকি গানের শিল্পী? না, আমি নাট্য জগৎটা নিয়েই শুনতে চাচ্ছি। নাটকের শিল্পী না? সবাই আমার কাছে প্রিয় রে। সবাই আমার কাছে প্রিয়। আচ্ছা। এক একটা আর্টিস্ট যদি আমি সিলেক্ট করি যে ও রিক্সা চালাবে, ও আমার কাছে অনেক প্রিয়। ওকেও আমি আর্টিস্ট মনে আচ্ছা, করি। তাহলে যারা ওইখানে কলাকুশলী বলেন, রচয়িতা বলেন, তারা অ্যাজ এ ম্যান সবাই ভালো। সবাই ভালো। আচ্ছা, আপনার মুখে এবার আরেকটা কিছু শুনতে চাই, গান কবিতা যাই হোক, আমার দর্শকদের উদ্দেশ্যে। আরেকটা কিছু না? দেখি একটু কবিতা আবৃত্তি করার চেষ্টা করি। হুম। মুক্তিযুদ্ধের উপরে কবিতা আবৃত্তি। চেষ্টা করছি। আমি কিন্তু মানে কবিতা শিল্পী না, গানেরও শিল্পী না। জাস্ট নিজের জন্য চেষ্টা করি। শোনাচ্ছি। আ- মুক্তিযুদ্ধে হয়েছে শহীদ যারা আমরণ লড়ি, দিয়েছে সম্ভ্রম যারা আমরা তাদের শরী। তুমি সাহসী মানুষ, তাই আহ্বান করি, এসো হাতে রেখে হাত সোনার বাংলা গড়ি। এসো কবি শিল্পী সারথি, এসো বোন ভাই বন্ধুজন, এসো বাংলার শ্রমিক কৃষক, এসো দৃঢ়পদে ভাঙো অনশন। পাক শাসনের 23 বছর আমরা নিপীড়িত, নির্যাতিত, ধর্ম বর্ণ জাতীয়তা শিক্ষা সংস্কৃতির নামে আমরা অবরুদ্ধ। আমরা যখন ভুলতে বসেছি আমাদের অধিকার, ক্রমশ নিমজ্জিত যখন আমাদের শক্তি সাহস, তখন মেঘের হুলস্থুল সমাবেশকে লণ্ডভণ্ড করে বাংলার আকাশে জল জলে সূর্য হয়ে আবির্ভূত হলেন বঙ্গবন্ধু। বাঙালি জাগলো আবার, আবার জাগলো বাঙালি। বাঙালি জাগলো আবার, আবার জাগলো বাঙালি। 23 বছরের কারাগার বাস ভেঙেছি আমরা, 23টি বছর সয়েছি আঘাত, পুড়েছি চামড়া। 23 বছরের অভিশাপ জানি ঘুচিবে, চোখ মুছিবে জানি হাসতে হাসতে বাংলা নামের দেশ। পাকিস্তানের শোষণ শাসন এখানেই তার শেষ। আমরা পেয়েছি স্বাধীনতা আমাদের 16ই ডিসেম্বর। এসো লালন করি পালন করি, না থাক সজ্জা না থাক সাজ না থাক আড়ম্বর, আমাদের 16ই ডিসেম্বর। আমরা পেয়েছি একটি দেশ একটি পতাকা একটি স্বপ্ন গাথা, 30 লক্ষ শহীদের হাতে যেন গড়া এক বিরল নকশি কাঁথা। 48 বছর কেটে গেল, আজও পূরণ হয়নি মুক্তিযুদ্ধের স্বপ্ন সাথ, অথচ সোনার বাংলার সর্বশরীরে 71-এর নরঘাতকদের বিচরণ হয়েছে অবাধ। লাঞ্ছিত হয়েছে বিক্ষত হয়েছে মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টারা বারবার। বারবার ওরা আঘাত করেছে মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে। বারবার ওরা চেয়েছে সবুজের মাঝ থেকে লাল সূর্য ফেলতে খুলে। কিন্তু তা হবার নয় এত সহজে, পরাজয় নিশ্চয় মানে না সহজে। আমাদের রক্ত
আমাদের পতাকা আমাদের হাতে ভাই, ধরেছি শক্ত, আমাদের রশ্মিতে হবে ছারখার, যত আছে রাজাকার পাক হানাদার ভক্ত। আমাদের পতাকা আমাদের হাতে ভাই, ধরেছি শক্ত। ধন্যবাদ। হ্যালো। আহ আপনার পরবর্তী পথ চলাটা কি? পুষ্পিতা ভিজুয়ালস এর সাথেই থাকবে নাকি নিজে আলাদা করে কিছু করতে চাচ্ছেন? এখন আলাদা করে কোনো কিছু ভাবিনি। আসলে পুষ্পিতা আচ্ছা, ভিজুয়ালস এমন একটা প্ল্যাটফর্ম, আর ওই যে বললাম, আনোয়ার হোসেন বুলু অনেক শ্রদ্ধাভাজন একজন মানুষ, সন্তান তুলে আচ্ছা। আদর করেন, ভালোবাসেন, নিজে হাতে কাজ শেখান, কাজ বুঝিয়ে দেন। তারপরে আছেন আমার শ্রদ্ধেয় জাহিদ হাসান ভাইয়া। তিনি তো মানে সবার সামনে পরিচয় অসম্ভব করে একজন ভালো মানুষ। অসম্ভব ভালো মানুষ, অনেক ভালোবাসেন, অনেক আদর করেন এবং হুম। বেশ কিছু জায়গায় পরিচয় করে দেন আমার সন্তানেরা, সন্তান তুল্য এরা। আচ্ছা। উনিও নিজ হাতে কাজ শেখান, ভালো ভালো পরামর্শ দেন, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন। ওনাদের ওকে, ভীষণ সংস্পর্শে ভালো থাকতে লাগলো। চাই। ওনাদের হুম। ওনাদের ওনারা অনেক বড় মানে বট গাছ, আমি বলবো যে অনেক বড় বট গাছ। আহ সেই বট গাছের নিচে ওনাদের ছায়াতলে থাকতে চাই, ওনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই। কারণ আমি যখন বললাম তো যে সিরাজগঞ্জে ছিলাম, এক পর্যায়ে মানে বলা যায় যে নিজে হাতে ধরেই আমাকে নিয়ে আসছেন। মানে ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। উনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি। আর আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাক, ভালো ভালো পরামর্শ দিক। আমরাও চাই এরকম গুণী শিল্পীদের হাত ধরে আরো নতুন নতুন কলাকুশলী নির্মাতা তৈরি হোক, সমৃদ্ধ হোক আমাদের সংস্কৃতি অঙ্গন। ভাইয়া, আমরা প্রোগ্রামের শেষের দিকে, তা আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আহ দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা নাটক নির্মাণের সাথে জড়িত, আপনারা আমাদের নাটক দেখবেন, ভালো ভালো পরামর্শ দেবেন। আপনারা শুধু মানে পিছুপা হবেন না যে ভালো ভালো নাটক তৈরি হচ্ছে না, ভালো ডিরেক্টর নেই, এটা নেই, গল্প নেই, আহ ভালো অ্যাক্টিং নেই। এটা মানে এটা ভেবে আপনারা নাটক থেকে পিছিয়ে যাবেন না। আমি বলবো যে ভালো ভালো নাটক হচ্ছে, ভালো ভালো গল্পের নাটক হচ্ছে, সুন্দর মানের নাটক হচ্ছে। আপনারা নাটক দেখুন, তাহলে আবারও মানে প্রাণ চঞ্চলা হয়ে উঠবে আর কি, প্রাণোজ্জ্বল হয়ে উঠবে নাট্যাঙ্গন, এখন টিভি একটা অস্থির নাটক। সময় যাচ্ছে সেই অস্থির সময়ে শোবিজ বলবো যে অঙ্গনে। এই যে আমরা ঘরে বসে থাকি, আমরা ঘরে হুম। বসে থাকি, আমরা কিন্তু মানে বিনোদনের মধ্যে থাকতে হয়। সবাই বলে যে বিনোদনের মধ্যে থাকুন, মানে গান শুনুন, নাটক দেখুন। তো আমরা বেশি বেশি করে নাটক দেখি, বিনোদনের মধ্যে থাকি। তাহলে তো মানে আমাদের নাট্যাঙ্গন মানে অনেক উপকৃত হবে। এবং দর্শকের উদ্দেশ্যে বলবো যে ভালো মানের নাটক হচ্ছে, আপনারা নাটক দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আহ, ভেবে আপনারা পিছু হটবেন না, নাটক দেখুন, ভালো নাটক হচ্ছে। তাহলে আমরা আরো উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো এবং আরো ভালো ভালো কাজ করে উৎসাহিত হব, ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো পৃথিবী জুড়ে বাংলা নাটক বিশেষভাবে সমৃদ্ধ। আমরা বাংলা নাটক দেখি, আরো সুন্দর নাটক সৃষ্টি হোক, যেখানে কলাকুশলীরা
রচয়িতা, নাট্য নির্মাতা আমাদের দ্বারা অনুপ্রাণিত হোক, তাহলেই নতুন নতুন সৃষ্টি তৈরি হবে। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রাম এবং পরের প্রোগ্রামগুলো দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শেষে টাইম ফর, শেষে একটা হ্যাঁ গানের বলেন। অংশ বলবো। শেষে একটা হ্যাঁ হ্যাঁ গানের অংশ বলেন। বলবো। আচ্ছা, আমরা তাহলে হানিফ ভাইয়ের গান শুনতে শুনতে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, টাইম ফর চেঞ্জের সাথে থাকবেন। শুভরাত্রি। বলেন ভাইয়া। গানটা বলি। আরে দাওয়াত রইলো সিরাজগঞ্জে, যাইবেন ও বেড়াইয়া, হাউস মতো খাইবেন ভাইরে, যাইবেন ও লইয়া ভাইরে। আরে দাওয়াত রইলো সিরাজগঞ্জে, যাইবেন ও বেড়াইয়া, হাউস মতো খাইবেন ভাইরে, যাইবেন ও লইয়া ভাইরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, ভালো ভালো নাটক নির্মাণের সাথে থাকতে পারি, ভালো ভালো নাটক নির্মাণ করতে পারি। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।